আমার সোনা চাঁদের কন্যায় আর কি কি বলবো, ডাক্তার উকিল নয়তো তোরে এমপি বানাবো। আমার সোনা চাঁদের কন্যায় আর কি কি বলবো, ডাক্তার উকিল নয়তো তোরে এমপি বানাবো। এমপি বানাবো রে ওরে এমপি বানাবো, তারপরে 7 পুরুষ বসে বসে খাবো। সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। বাবা হয়েছি তো ছেলে হয়েছে, এই কারণে চিন্তা করতেছি ছেলের সামনে এমপি টেমপি বানানোর প্ল্যানিং আছে। অবশ্য গরিব মানুষ, এই কারণে পরিশ্রম করতেছি। কারণ আমাদের আলোচনার বিষয় আজকে একজন এমপি হলে আসলে কি কি ফেসিলিটিস পাওয়া যায়, দৃশ্য তো সবাই জানেন, তবে আজকে ব্যতিক্রমী একজন এমপি সাহেবের কথা। আর মজার বিষয় হচ্ছে একই পরিবারে দুইজন এমপি, জামাইও এমপি বউও এমপি। এখন যে এমপি নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, তিনি হচ্ছেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপলু ভাইয়া। হ্যাঁ, আর এই পাপলু ভাইয়াকে নিয়ে কেন এই আলোচনা, যে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের গণ্ডিতে এই প্রথম কোনো বাংলাদেশি এমপি সাহেব অ্যারেস্ট হইলেন, তাও তার বিরুদ্ধে আনিত যে অভিযোগগুলা আন্তর্জাতিক গণমাধ্যম প্লাস বাংলাদেশের গণমাধ্যমগুলা থেকে যেটা দাবি করা হয়েছে যে আদম পাচার, তারপর হচ্ছে মানি লন্ডারিং সহ নানান ধরনের দুর্নীতি ওইখানে তাদের কিছু কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো থেকে হয়েছে। এই শহীদুল ইসলাম সাহেবের বা পাপলু সাহেবের রাজনৈতিক পরিচয়ের জায়গাটা অনেকে ক্লিয়ার না। আমরা ধরে নিয়েছিলাম যে তিনি আওয়ামী লীগের, তো আল্লাহর মান সম্মান রাখছে, তিনি অবশ্য আওয়ামী লীগের না, তিনি একজন স্বতন্ত্র নির্বাচন প্রার্থী। বেসিক্যালি যে আসন থেকে তিনি পাশ করেছেন সেখানে আওয়ামী লীগ এবং আপনার জাতীয় পার্টি থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছিল সমঝোতার মাধ্যমে, মেবি ওনার নাম হচ্ছে নোমান সাহেব। তো পরবর্তী সময়ে কোনো এক অজানা কারণে নোমান সাহেব আপনার নির্বাচন থেকে সরে যান। তো জনতার দাবি হচ্ছে পাপলু ভাইয়ের বিশাল টাকা পয়সার মালিক, চেয়ারের ছবি দেখিয়ে বুঝতেছেন কয়েক লক্ষ টাকা মনে চেয়ারটার দামি। সো তিনি আসলে নোমান সাহেবকে টাকা পয়সা দিয়ে বসাই দিয়েছেন, যার কারণে পরবর্তী সময়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে, তিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন পান নাই, তো স্বতন্ত্র হিসাবে পাশ করেছেন। পরবর্তী সময় তিনি আপনার এমপি সাহেব হয়ে গেছেন, যেহেতু জাতীয় পার্টির আসনের যে ব্যক্তি ছিল তিনি চলে গেছেন। এখন কেন তাকে আসলে অ্যারেস্ট করা হয়েছে, যে বিষয়টা এখানে আসছে, আমি আপনাদেরকে কয়েকটা পত্রিকার এভিডেন্স দিচ্ছি যাতে করে আপনাদের সাথে এটা বিষয়টা ভুল বোঝাবুঝি না হয়। কুয়েতে আপনার আদম পাচার এবং যেই লোকগুলা কাজ করছে সেগুলা নিয়ে নানান ধরনের দুর্নীতির অভিযোগ আছে, যে কিভাবে তারা বাংলাদেশ থেকে যায়। তো একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে কুয়েতি মারাফিয়া, আপনার জনশক্তি রপ্তানি মূলক একটা প্রতিষ্ঠান, যেটার এমডি এবং সিইও হচ্ছে আমাদের এই ব্লুটুথ এমপি পাপলু সাহেব। আর পাপলু সাহেবের এই কোম্পানিতে প্রায় আপনার 20 থেকে 25 হাজার বাংলাদেশি কাজ করেন আপনার সেইখানে। তো এখন কেন তাকে আসলে অ্যারেস্ট করা হলো, চলতি বছরের ফেব্রুয়ারিতে মানব পাচারকারী সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কুয়েত সরকার সাঁড়াশি অভিযান শুরু করেছিল। ধরপাকড় শুরু হলে নতুন একটি কোম্পানি নাম আলোচনায় আসে, যেটা আমাদের এই পাপলু সাহেবের কোম্পানি। ওই কোম্পানি 10,000 কর্মী কুয়েতে নিয়ে তাদের কাছ থেকে 2 কোটি দিনার আদায় করেছে, ওই দেশের গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট হচ্ছে এটা। আর এই অভিযোগটা বেসিক্যালি কাজী শহীদুল ইসলাম পাপলুর নামে যেই কোম্পানি সেখানে আছে, আল কুয়েতি মারাফিয়া মেবি, সেইখানে তার কোম্পানির নামটা এবং তার নামটা কুয়েতের গণমাধ্যমগুলা প্লাস গোয়েন্দা রিপোর্ট থেকে উঠে আসে। আর তখন দেশটিতে গ্রেপ্তার অভিযান শুরু হয়। তো অভিযান শুরুর 1 সপ্তাহ আগেই এই পাপলু সাহেব বাংলাদেশে চলে এসেছিলেন বলে এটা আপনার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে জানানো হয়েছে। তো দেশটির নিরাপত্তা বাহিনীর একটি অভিযোগ পাওয়ার পরে পুরো বিষয়টি প্রকাশ্যে চলে আসে। সরকারের সাথে চুক্তি করে প্রবাসী ও বাংলাদেশি শ্রমিকদের নিয়ে যেতে প্রত্যেকের কাছ থেকে 2,000 দিনার ও আবাসিক খরচ বাবদ 500 কুয়েতি দিনার আদায় করা হয়। আর এই যে আপনার মানে মানব পাচারের বা বিদেশে শ্রমিক পাঠানোর আদম পাচারের যে কন্ট্রাক্টটা, সেটার সাথে কুয়েতেরও কিছু বড় বড় রুই কাতলা অফিসাররা জড়িত আছেন। তাদের বিরুদ্ধে কুয়েতের যেই রিপোর্ট হচ্ছে যে তিনি সেইখানে আপনার যে সরকারি কর্মকর্তাদের 5টি বিলাসবহুল গাড়ি দিয়েছেন। তার সম্পদের একটা অংশ তিনি যুক্তরাষ্ট্রে নিয়ে সেখানকার এক নাগরিকের সঙ্গে যৌথ অংশীদারিত্বে ব্যবসাও করেছেন। তার মানে এমপি সাহেবের দেশে বিদেশে ব্যবসা, কিন্তু তারা বাংলাদেশে কি করে, ওই যে দেশকে আসলে লুটপাট করে দেশের টাকা, তারাই হচ্ছে সেই সাদা হাতি যারা থাকে বাংলাদেশে, খায় বাংলাদেশের সম্পদ, কামায় বাংলাদেশে, কিন্তু ইনভেস্ট করে নিয়ে কুয়েতে, ইনভেস্ট করে আমেরিকাতে। যদিও তার সম্পর্কে এই টোটাল অভিযোগ নাকচ করে দিয়েছেন তার ব্লুটুথ স্ত্রী আমাদের
সংরক্ষিত নারী আসনের যিনি এমপি সাহেবা আছেন সেলিনা হাসান, জামাইয়ের পক্ষে বউ কইব, আমি দেখছি আমরা বাড়ির লোকে বাবুল্লা আছিল রিক্সা বলা, মানে হেতে মনে করলেন যা এ করতো তার বউ করতো, আমরা এমনি কোন আমার হাইয়ে কেটি করছেনি। তো এটা আমরা জানি যে স্বামী আসলে যাই করুক, স্ত্রীরা, কারণ এই সম্পদ তো ভোগ করে আমাদের এই স্ত্রীরা, তাই না? তো যার কারণে তিনি তার স্বামীর পক্ষে বলেছেন যে কুয়েতের সিআইডি ডিপার্টমেন্ট বেসিক্যালি তাকে মানব পাচারের অভিযোগে বা মানি লন্ডারিং এর অভিযোগে অ্যারেস্ট করেনি, তাকে নর্মালি ওইখানের কুয়েতি সিআইডি ডিপার্টমেন্ট কিছু জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে। কেন? তার বক্তব্য অনুযায়ী, তার বউয়ের বক্তব্য অনুযায়ী যে করোনায় লকডাউনের কারণে বিদেশের অনেক কোম্পানিগুলা শ্রমিকদের বেতন দিতে পারে না, তো তার যেই কুয়েতি মারাফিয়া কোম্পানি আছে, আল কুয়েতি মারাফিয়া মেবি, সেই কোম্পানিতেও অসংখ্য মানুষকে তারা বেতন দিতে পারে নাই। কিছু মানুষ সরকারের কাছে রিপোর্ট করেছে, সেই রিপোর্টের ভিত্তিতে সরকার পাপলু ভাইকে ডাইকা নিয়ে চা বিস্কুট খাওয়াচ্ছে আর হয়তো বিষয়টাতে ইনভেস্টিগেশন করছে, এমনটাই দাবি আমাদের মাননীয় এমপি সাহেবার। কিন্তু যতগুলো আন্তর্জাতিক আরাবিয়ান টাইমস, কুয়েত টাইমস, বাংলাদেশের সবগুলা গণমাধ্যম রিপোর্ট, টেলিভিশন রিপোর্ট, সবগুলা কিন্তু পাপলু সাহেবের বিরুদ্ধেই গেছে। এখন কুয়েতে অবস্থিত বাংলাদেশের যে এম্বাসি আছে, সেই এম্বাসির যিনি অ্যাম্বাসেডর আছেন, ওর নাম মনে হয় জনাব আব্দুল করিম সাহেব, করিম সাহেবও বাংলাদেশের সংবাদ মাধ্যমকে পাপলু সাহেবের অ্যারেস্ট হওয়ার বিষয়টা শতভাগ কনফার্ম করেছে। সিআইডি দপ্তরে তাকে চা বিস্কুট খাওয়ার জন্য ডাকা হয় নাই, আমাদের বাংলাদেশি অ্যাম্বাসেডর জানিয়েছেন অ্যারেস্ট করা হয়েছে, তবে কখন কিভাবে তাকে অ্যারেস্ট করেছে সেটা জানে না। আর যেই কারণগুলো গণমাধ্যমগুলোতে উঠে আসছে, তিনি এটা সম্পর্কেও কিন্তু শতভাগ কনফার্ম করেননি। তিনি বলেছেন যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, তবে এই বিষয় সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে কুয়েতের, তো অফিস নাকি বন্ধ, যার কারণে এখনো টোটাল রিপোর্টটা পায় নাই। তবে কুয়েতের যে গণমাধ্যমগুলো আছে তারা যেটা আমাদেরকে জানিয়েছে বা আমরা রিপোর্টগুলো দেখছি পত্রিকাতে, এটা কিন্তু পাপলু সাহেবের বিরুদ্ধে মানি লন্ডারিং, অবৈধ ইনকাম আর এই যে আদম পাচার, এটাই এখানে মেইন চার্জ করা হয়েছে। তো আমাদের গণমাধ্যমগুলা যদি ভুল বলে থাকে তাহলে সেটার দায়িত্ব তাদের, বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলা। এখন ভাবি শুধু একমাত্র ব্যক্তি আমাদের মাননীয় সংসদ সদস্যা, যার কারণে আসলে আমরা একটু কনফিউশনে পড়ছি। বাট আমরা যদি বাংলাদেশের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি, যারা এই দেশে এমপি সাহেবরা থাকেন, 5% এমপি সাহেব আছেন হয়তো একটু ভালো, আর 95% এমপি সাহেবরাই আছেন যারা ওই চেয়ারের ছবি দেখে বোঝা যায় যে কোটি কোটি, হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। তারা আসলে এই দেশটা থেকেই কিন্তু এই সম্পদগুলো বার করে। তবে যেহেতু এখনো আন্ডার ইনভেস্টিগেশন আছে, তো হয়তো আরো একটু আমরা অপেক্ষা করব পাপলু সাহেবের বিরুদ্ধে শতভাগ আঙ্গুল তোলার বিরুদ্ধে, মানে আগে। কিন্তু ওই যে কান টানলে মাথা আসে, সেখান থেকে তো এটা হয়ে গেছে আর কি। বাংলাদেশে হইলে বিষয়টা হয়তো অন্যভাবে হইতো। ঘোষ, তার মানে এখানে একটা বিষয় দেখা গেছে যে দেখেন ওই দেশও ঘোষ টোষ খায়, ঘোষ শুধু আমাদের বাংলাদেশের যে সরকারি কর্মকর্তারা খায় তা না, আরবিরা আরো বেশি খায়। আমার পরিচিত অনেক মানুষ আছে আরব দেশে আছেন, আত্মীয় স্বজন আছে, শুনছি ওই দেশের বড় বড় অফিসারদের মানে কি বলা হয় যে নাম টামে নাকি তারা ওইখানে যায়, ধরলে পরে অফিসারদেরকে ফোন দেয়। আরব দেশে কিন্তু প্রচুর দুর্নীতি হয়। তো সরকারের কাছে আসলে আমাদের একটা প্রত্যাশা দাবি থাকবে আর কি, যেহেতু এটা এখনো আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমরা টোটালি আপনার বাংলাদেশ এম্বাসি কুয়েত শাখা থেকে টোটালি খবরটা পাই নাই, তবে গণমাধ্যম যেহেতু আসছে আর বিষয়টা সত্য হওয়ার সম্ভাবনা 95%, বাট এখনো 5% যেহেতু ঘাটতি আছে। যদি প্রমাণিত হয় যে এই এমপি সাহেব তিনি আসলে যেই অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে সেটা সত্য হয়, তাহলে তাকে জাতীয় সংসদের সদস্য পদ থেকে তো বহিষ্কৃত করবেই। এমপিত্ব বাতিল করে তাকে বাংলাদেশের আইনের আওতায় এনে ইন্টারপোল দিয়া বাংলাদেশে আনতে হবে। আনার পরে তার বিরুদ্ধে রাষ্ট্র থেকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেননা এই যে আমরা যারা বিদেশ বসি, আমরা যারা মনে করলেন দেশে কামলা দিয়ে রইদে বাইনে ফুরি, আমাদের টাকাগুলা মানে তারা জনগণের প্রতিনিধি হইয়া এই জনগণের বেচ্চা বিদেশি নিয়া, ঠিক আছে, তারা নিজেরা কোটি টাকা দামের চেয়ারে বসে থাকে। আর তাদের জন্য রাষ্ট্রের আসলে সর্বোচ্চ যে সুযোগ সুবিধা ভোগ করা, মানে এই দেশে তো বোঝেন একজন এমপি মন্ত্রী হওয়া মানে কি, রাষ্ট্রের সর্বোচ্চ সিকিউর ব্যক্তি, আরামে ঘুমায়, পুলিশ পাহারা দেয়, আমাদের পুলিশ ভাইরা দরজাত বইয়ে থাকে, এমপি সাহেবরা ঘুমায়, মন্ত্রী সাহেবরা ঘুমায়। হ্যাঁ, জনগণের জন্য এতটা ইম্পর্টেন্স হয়, কিন্তু এই জনগণের যখন বাস দেয়, এই বাস দেওয়া এমপি মন্ত্রীগুলো যারা আছে লুটেরা, হ্যাঁ, তাদের বিরুদ্ধে সরকারের উচিত, রাষ্ট্রের উচিত কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেওয়া। কারণ সরকার আমরা বানাই একটাই কারণ থাকে, দেশের উন্নতি করার জন্য, জনগণের উন্নতি করার জন্য। কিন্তু জনগণের
প্রতিনিধি হয়ে এই জনগণের বেচ্চা বিদেশে বাংলাদেশের নাক কান যারা কাটায় তাদেরকে আসলে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে যদি প্রমাণিত হয়। বাংলাদেশের নাগরিকত্ব ক্যান্সেল করা অবশ্য লাভ নাই, আর আমেরিকা নাগরিকত্ব আছে, বাংলাদেশ থেকে এমনিও যাইবোগা, বোঝাই যায়। তো তারপরে মানে বাংলাদেশ সংসদের যে আমাদের টিম আছে, সংসদ সদস্যদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কি ধরনের শাস্তি নেওয়া হয় সেটা দেখার অপেক্ষায়। আর টোটাল ইনভেস্টিগেশন শেষে কি ধরনের রেজাল্ট আসে সেটা দেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।